দর্শক, আমেরিকা থেকে নতুন কোনো বার্তা কি এসেছে বর্তমান উপদেষ্টা সরকারের কাছে? সেই বার্তার মধ্যে এমন কি এসেছে যে বেশ কিছু শর্ত দেয়া হয়েছে, অন্তত দুটো বড় শর্ত দেয়া হয়েছে যে শর্তগুলো পূরণ করতে হবে, তবেই যুক্তরাষ্ট্রের মনোভাব পরিবর্তন হবে। যুক্তরাষ্ট্রের মনোভাব একেবারে পরিষ্কার করেছেন তুলসী গ্যাবার্ড ভারত সফরে এসে এনডিটিভি ওয়ার্ল্ডের সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশ সম্পর্কে যে সকল কথা বলেছেন তাতে বাংলাদেশের সরকার একটু নড়ে চড়ে বসেছে। সরকার এর আগে যে ব্যাপারগুলোতে খুব একটা গুরুত্ব দিচ্ছিল না সেই ব্যাপারগুলোতে অনেক বেশি সিরিয়াস হয়েছে। বিশেষ করে জঙ্গিবাদের ব্যাপারে, জঙ্গিবাদ নির্মূল করতে হবে, জঙ্গিদের ধরতে হবে, অ্যারেস্ট করতে হবে, জেলে পাঠাতে হবে, যে সকল জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছিল তাদেরকে আবারও ধরতে হবে। সেরকম শর্তের পাশাপাশি ইনক্লুসিভ নির্বাচনের কথা কি সামনে আনা হচ্ছে? এই ব্যাপারগুলো যখন ঘটছে, এরকম শর্তের ব্যাপার যখন শোনা যাচ্ছে এবং আমেরিকার একটি বাংলা টেলিভিশন চ্যানেল থেকে বেশ মারাত্মক কিছু ইনফরমেশন দেয়া হচ্ছে, সেই ইনফরমেশনটা সত্য কি মিথ্যা সেটা এই মুহূর্তে বলাটা খুব মুশকিল, তবে সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি বাংলাদেশের কোনো গণমাধ্যম প্রথমবারের মতো কোনো উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি ব্যাপারে কথা বলল এবং হাজার কোটি টাকা দুর্নীতি করে মালিক হয়ে যাওয়ার কথা বলল। এটা বাংলাদেশের গণমাধ্যমের গত 7 মাসের যে ক্যারেক্টারাইজেশন সেখান থেকে একটু ব্যতিক্রমী মনে হলো। সব মিলিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। মূল আলোচনায় আমেরিকার প্রসঙ্গ একটু পরে বলি, যেহেতু সেটা মূল আকর্ষণ। তার আগে বাংলাদেশের গণমাধ্যমের কথা বলি। বাংলাদেশের গণমাধ্যম প্রথমবারের মতো কোনো উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ব্যাপারে অনুষ্ঠান প্রচার করলো 21 টেলিভিশন। 21 টেলিভিশন মালিকানা আবারও পরিবর্তন হয়েছে। 5 আগস্টের পরে সাবেক মালিক আব্দুস সালাম আবারও এসে 21 টিভির দখল বুঝে নিয়েছেন। 21 টিভিতে এক সময় কাজ করতেন আমেরিকায় থাকা আলোচিত সমালোচিত যে সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি নানা কারণে জনপ্রিয়, আবার নানা কারণে বিতর্কিত, সেই আলোচনায় যাচ্ছি না। তবে তিনি যে জনপ্রিয় এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি 21 টেলিভিশনের একটি অনুষ্ঠানে উপস্থিত হলেন। সেই অনুষ্ঠানেই বলা হলো উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির খবর। ইলিয়াস হোসেনের একদিন আগেই আমরা দেখেছি আসিফ মাহমুদ সম্পর্কে ফেসবুক পোস্ট। আসিফ মাহমুদের দুর্নীতি, স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়ে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের পরিবর্তে যে প্রশাসক নিয়োগ, 129 জন প্রশাসক নিয়োগ হবে, সেই ইন্টারভিউ হচ্ছে এবং নাগরিক পার্টির তত্ত্বাবধানে এটা হচ্ছে। আসিফ মাহমুদ এটা তদারকি করছেন। সেখান থেকে কারো কাছ থেকে 50 লাখ, কারো কাছ থেকে 1 কোটি 2 কোটি টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলেন ইলিয়াস হোসেন। তারপরে আমরা গতকালকে দেখেছি ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ গায়েব হয়ে গেছে। তাকে আর ফেসবুকে পাওয়া যাচ্ছে না, তার পেজটি পাওয়া যাচ্ছে না। কে বা কারা ফেসবুক পেজ নষ্ট করলো সেটা এই মুহূর্তে বলা অসম্ভব। তবে অনেকে ফেসবুকে এটাও লেখালেখি করছেন যে উপদেষ্টা সম্পর্কে এরকম স্ট্যাটাসই ইলিয়াস হোসেনের কাল হলো। এর ফাঁকেই আবার 21 টেলিভিশনের অনুষ্ঠানে আসিফ নজরুল সম্পর্কে ভয়াবহ কথা বললেন আসিফ নজরুল এরই মাঝে আইন মন্ত্রণালয়ের নানা দুর্নীতি করে হাজার কোটি টাকারও বেশি মালিক হয়ে গেছেন। কিভাবে হয়েছেন, কোন কোন ওয়েতে হয়েছেন, কোন কোন জায়গায় দুর্নীতি করেছেন, সেটা নিয়ে তার পরবর্তী ভিডিওতে তিনি বিস্তারিত বলবেন বলে জানিয়েছেন। বাংলাদেশের কোনো গণমাধ্যম এই খবরটা প্রচার করেছে যখন সমালোচনা হচ্ছে যে উপদেষ্টাদের কোনো খবর গণমাধ্যম বলছে না, উপদেষ্টাদের দুর্নীতির খবর, উপদেষ্টাদের ভুল ভ্রান্তির স্বজনপ্রীতির খবর কোনো গণমাধ্যম বলছে না। ঠিক সেই সময় 21 টেলিভিশন একটি ব্যতিক্রমী কাজ করলো। এই অনুষ্ঠান প্রচারের ফলে 21 টেলিভিশন আবার বিপদে পড়ে যায় কিনা সেটা আমরা দেখবো হয়তো ভবিষ্যতে। চলে যায় আমেরিকার প্রসঙ্গে। আমেরিকা বাংলাদেশ সরকারের উপরে নতুন চাপ দিয়েছে। তুলসী গ্যাবার্ডের সেই মন্তব্যের পরে নতুন ধরনের চাপ দিয়েছে, এরকম খবর প্রচার করা হচ্ছে নানা দিক থেকে। বিশেষ করে আমেরিকারই একটি বাংলা টেলিভিশন চ্যানেল, সেখান থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের অন্তত 100 জনের বেশি জঙ্গিদের একটি তালিকা তৈরি করে দেয়া হয়েছে।
হয়েছে, সেই তালিকা অনুযায়ী অ্যারেস্ট করতে বলা হয়েছে এবং জঙ্গিবাদ ব্যাপারে জিরো টলারেন্সে যেতে বলা হয়েছে সরকারকে। তারই ফলশ্রুতিতে নাকি আরাকান যে সন্ত্রাসী সম্প্রতি একদিন আগেই অ্যারেস্ট হতে দেখেছি আমরা, সেই সন্ত্রাসী অ্যারেস্ট হওয়ার ঘটনা ঘটেছে, সেই জঙ্গি অ্যারেস্ট হওয়ার ঘটনা ঘটেছে এবং কক্সবাজারে একটা যৌথ বাহিনীর অভিযানও চলেছে। 100 জনের 100 কিংবা 100+ এরকম যে তালিকা, সেখানে শুধুমাত্র জঙ্গি না, জঙ্গিদের সহায়তা যারা করছে 5 আগস্টের পরে নানাভাবে জঙ্গিদের উৎসাহ উদ্দীপনা এবং ব্যাকআপ যারা দিয়েছে তাদেরও নাকি নামের তালিকা রয়েছে। যদিও কিছু কিছু নাম শোনা যাচ্ছে, সেই টেলিভিশন চ্যানেল থেকে কিছু কিছু নামও বলা হয়েছে, কিন্তু সেই নামগুলো নিয়ে আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে অন্তত এই মুহূর্তে কোনো আলোচনা করতে চাই না, যেহেতু ব্যাপারটা মীমাংসিত নয়, ব্যাপারটা এখন পর্যন্ত আমরা ভাবতে পারি অনুমান ভিত্তিক। এই মজার ব্যাপার হচ্ছে সেখানে চমকপ্রদ কিছু আলোচিত নামও রয়েছে যাদেরকে গ্রেপ্তার করার নির্দেশনা এসেছে নাকি আমেরিকা থেকে, এরকম কথা বলা হচ্ছে আমেরিকার সেই বাংলা গণমাধ্যম থেকে। এছাড়াও বলা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন, সেখান থেকে মিস্টার রহমান নামের একজন সাংবাদিক, তিনি তার সোর্স তাকে এরকম খবর দিয়েছে, এমনটা তিনি বলার চেষ্টা করেছেন সেই টেলিভিশন চ্যানেলে। তিনি বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের পথে হাঁটতে বলা হয়েছে এবং আগামী ঈদের আগেই আওয়ামী লীগের ডাকসাইটে কিছু নেতা যারা জেলে রয়েছে তাদের মধ্যে অন্তত 10 জনকে জামিনে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। এই ব্যাপারটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা সময়ই বলে দেবে। ঈদ পর্যন্ত অপেক্ষা করলেই আমরা বুঝতে পারবো যে মিস্টার রহমানের এই আলোচনাটা আদতে সত্য কিনা এবং আমেরিকার সেই বাংলা টেলিভিশন চ্যানেলটা সত্য উদ্ঘাটন করতে পারলো কিনা, নাকি তারা বিভিন্ন দিকে যেরকম গুজব চলছে সেই গুজবের চলমান গুজবের মধ্যে তারা প্রোপাগান্ডায় লিপ্ত হলো, সেটা সময়ই বলে দেবে। আওয়ামী লীগের ডাকসাইটের নেতার মধ্যে 14 দলের 2 জন নেতার সাথে 14 দলের 2 জন নেতার নামও রয়েছে সেই তালিকায়, এমনটাও বলা হয়েছে। 14 দলের 2 জনের নাম মানে হচ্ছে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু। আওয়ামী লীগের নেতাদের নামের মধ্যে বলা হচ্ছে আমির হোসেন আমু, সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দীপু মনি, কামাল মজুমদার, এই নামগুলো বলা হচ্ছে। এর বিচারপতি মানিকের নাম বলা হচ্ছে। এরকম 10 জনকে জামিন দেয়া হতে পারে ঈদের আগে, এমন খবর তারা দেওয়ার চেষ্টা করছে। এটা কতটুকু সত্য, এটা আদৌ সম্ভব কিনা, এর মাঝে সত্যের বিন্দুমাত্র আছে কিনা, সেই ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু এই আলোচনাগুলো হচ্ছে, চতুর্দিকে চলছে এবং মিস্টার রহমান যে কথা বলার চেষ্টা করেছেন সেই আলোচনাটাকে ভাইরাল হওয়ার দিকে চলে গেছে এবং আমেরিকান টেলিভিশনে তিনি সরাসরি অনুষ্ঠানে ঠিক একই কথা বলেছেন, নিজের ইউটিউব চ্যানেল ফেসবুকে বলার পাশাপাশি সেই টেলিভিশন চ্যানেলে একই কথা বলেছেন এবং সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে 100+ জনের জঙ্গির লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করতে বলা হয়েছে এবং 10 জন যারা জেলে রয়েছে এরকম 10 জন ডাকসাইটে নেতাকে ঈদের আগে জামিন দিয়ে এরকম পরিস্থিতি তৈরি করতে বলা হয়েছে যে বাংলাদেশে সব রাজনৈতিক দলের জন্যই বর্তমান সরকার সমান সুযোগ সুবিধা তৈরি করবে আগামী নির্বাচনের জন্য। কিন্তু বর্তমান সরকার যেভাবে আগাচ্ছে, বর্তমান সরকারের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি যদি আমি অনুসরণ করি তাতে কি আদৌ সম্ভব যে আওয়ামী লীগ নেতাদের যাদেরকে জেলে নেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে অসংখ্য মামলা এরই মাঝে রয়েছে, এক একজনের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে 50-60টা মামলা রয়েছে। কিছুদিন আগে কুষ্টিয়া কোর্টে হাজির হতে এসে হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেছিলেন যে তার নামে 37টির বেশি মামলায় এরই মাঝে হয়ে গেছে। তো এতগুলো মামলায় এই স্বল্প সময়ের মধ্যে 50-60টি মামলা যদি হয়ে যায়, এক একজনের বিরুদ্ধে স্বল্প সময়ের মধ্যে জামিন দিয়ে তাদেরকে বাইরে বের করবে সরকার, আমেরিকার প্রেসক্রিপশন ফলো করবে, আমেরিকা সেই প্রেসক্রিপশন দিলেই সেই প্রেসক্রিপশন বাংলাদেশ সরকার ফলো করবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ সরকার যদি এটা করতে চায় তাহলে তাদের ঘরের মধ্যেই এক ধরনের যুদ্ধাবস্থা তৈরি হবে। কারণ ছাত্র সমন্বয়ক, নতুন রাজনৈতিক দল,
জামাত ইসলাম সহ বেশ কিছু রাজনৈতিক দল সরকারকে এই পথে যেতে কোনোভাবেই দিতে চাইবে না। সুতরাং সরকার এক ধরনের টানাপোড়েনের মধ্যে পড়বে। যদি আমেরিকা থেকে এরকম মেসেজ এসে থাকে তাহলে এরই মাঝে সরকার নিশ্চিত করে এই টানাপোড়েনের মধ্যে পড়েছে যে এই কুল রাখবে নাকি ওই কুল রাখবে, কোন কুল রাখবে। সেনাবাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ একটা ইঙ্গিত দেয় যে আমেরিকা থেকে বড় ধরনের কোনো মেসেজ হয়তো এসেছে, এবং সেই মেসেজ নিয়ে সেনাপ্রধান যে কাজ করছেন সেটাও এই সাক্ষাতে মোটামুটি বোঝা গেছে। কিন্তু সেই মেসেজটা জঙ্গিদের দ্রুত গ্রেপ্তার করা, জঙ্গিদের লিস্ট দেয়া, আওয়ামী লীগ নেতাদের মুক্তি দেয়া, এই ব্যাপারগুলো কিনা সেটা হয়তো আমরা সামনে কয়েকদিনের মধ্যেই নিশ্চিত হতে পারবো। দর্শক